সকলকে শুভ নববর্ষর শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর সকলের ভালো কাটুক, সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাক, সকলের ঘরে শুভ শক্তির সঞ্চার হোক, এটাই বলে ভগবানের কাছে আমি আজকে ভিডিও শুরু করছি। আপনারা আশা করি ভালো আছেন। সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, সুস্থ রাখার চেষ্টা করুন, নিজেও থাকুন। এই গরম পড়েছে, নিজেকে তো খেয়াল রাখতেই হবে, সাথে আশেপাশে যে অবলা জীবজন্তু আছে তাদেরও একটু দেখবেন। তারা কিন্তু খাবারের সাথে সাথে জলটা খুব অনুভব করে, ওদের কিন্তু জল খুব তেষ্টা পায়, বুঝতে পারি না আমরা, কিন্তু একটু জলটা দিয়ে দেখবেন শেষ হয়ে যাবে। আমি বাটি বাটি জল দিচ্ছি, জল কিন্তু ওরা খেয়ে নিচ্ছে। যাই হোক, চেষ্টা করবেন এই অবলাগুলোদের পাশে একটু থাকার, কারণ ওরা তো আমাদের ছাড়া কিছু বোঝে না, বলতেও পারে না। একটা জিনিস দেখবেন, কুকুর বলুন, বিড়াল বলুন, বিড়ালের থেকেও কুকুর আরও বেশি মানুষ ছাড়া থাকতে পারে না। ওরা একা থাকতে ভয় পায়, কষ্ট হয় ওদের। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, একটু নতুন রকমের ভিডিও। সেটা হচ্ছে আজকে নববর্ষের ইতিহাসটা আপনাদেরকে বলবো। এই যে নববর্ষ আমরা পালন করি, নতুন বছর, বাংলা বছর, কেন, কিসের জন্য পালন করি, তার ইতিহাসটা আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত বলবো। আশা করি ভালো লাগবে, পাশে থাকুন, সাথে থাকুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু রাত হয়ে গেছে ভিডিওটা বানাতে, আমি একটু সময়ও পাইনি, আর তাছাড়া আমার শরীরটাও ভালো না। সব কিছু নিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু চোখ রাখবেন, আমার সাথে থাকবেন, দেখবেন ভালো ভালো ইনফরমেশনের ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব। তো আসুন, আজকে প্রতিদিনের মতো বলবো। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথে এই সুন্দর তথ্যমূলক ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই ভিডিও শেষে শুভ নববর্ষ লিখতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, আজকে এই শুভ নববর্ষ আমরা কেন পালন করি, এর পিছনে যে রোমাঞ্চকর কাহিনী আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিতে কিভাবে এলো তা জানতে হলে আমাদের অবশ্যই বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে জানতে হবে। পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ পালন করা হয় বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিনেই। এই বাংলা বছর বা বাংলা পঞ্জিকা কিভাবে এলো? প্রথমে সৌরপঞ্জি অনুসারে বাংলা মাস পালিত হতো অনেক প্রাচীনকাল থেকেই। তখনও আসাম, তামিলনাড়ু, ত্রিপুরা, বঙ্গ, পাঞ্জাব প্রভৃতি সংস্কৃতিতে বছরের প্রথম দিন উদযাপনের রীতি ছিল। তাহলে বাংলা নববর্ষের ইতিহাসে বাংলার 12 মাস কিভাবে এলো আর এর দিনক্ষণ কিভাবে ঠিক করা হলো? বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জিকা উদ্ভাবক ধরা হয় আসলে সপ্তম শতকের রাজা শশাঙ্ককে। পরবর্তীতে সম্রাট আকবর সেটিকে পরিবর্তিত করেন খাজনা এবং রাজস্ব আদায়ের উদ্দেশ্যে। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখ বা এলাহি, আর ওই পঞ্জিকার মাসগুলো আরবাদিন, কাঠদিন, বিশুয়া, তীর এমন নামে। তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। ধারণা করা হয় যে বাংলা 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে, যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জাহিস্তা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, এমন করেই বাংলা নক্ষত্রের মাসের নামকরণ হয়েছে। সম্রাট আকবর রাজস্ব আদায়ের জন্য কেনই বা নতুন পঞ্জিকা নির্ধারণ করলেন? ভারতবর্ষে মোগল সাম্রাজ্য পরিচালিত হতো হিজরি পত্রিকা অনুসারে, আর হিজরি পঞ্জিকা চাঁদের ওপর নির্ভরশীল ছিল। যেহেতু কৃষকদের কৃষিকাজ চাঁদের হিসাবের সাথে মিলত না, তাই তাদের অসময়ে খাজনা দেওয়ার সমস্যায় পড়তে হতো। এই কারণে খাজনা আদায়ে কৃষকদের যেন কোনো অসুবিধা না হয়, তাই সম্রাট আকবর বর্ষপঞ্জিতে সংস্কার আনেন। তখনকার বিখ্যাত জ্যোতির্বিদ এবং চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌর সন ও হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করেন। 1558 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ে এই গণনা কার্যকর হয়েছিল 1556 সালের 5ই নভেম্বর থেকে। পূর্বে ফসল কাটা ও খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেওয়া হয়েছিল ফসলি সন। পরে তা বঙ্গাব্দ আর বাংলা সন করা হয়েছে। তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা শুল্ক দিতে হতো কৃষকদের।
তাই তখন থেকেই সম্রাট আকবর কৃষকদের জন্য মিষ্টি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। হালখাতার প্রচলনও সম্রাট আকবরের সময় থেকেই ব্যবসায়ীরা করেছেন। বর্তমানের বাংলা পঞ্জিকা এবং বাংলা নববর্ষ পালন কিভাবে হয়? বর্তমানের বাংলা সন এসেছে গেগরির বর্ষপঞ্জি অনুসারে। বাংলাদেশে এই গেগরির বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর 14ই এপ্রিল শুভ নববর্ষ পালন করা হয়। 1989 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির নববর্ষ উদযাপনের একটি প্রধান আকর্ষণ। উল্লেখ্য যে 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলা অনুষদ থেকে আয়োজিত যে মঙ্গল শোভাযাত্রা বের করে সেটিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। বাংলাদেশের নববর্ষ 14ই এপ্রিল পালিত হলেও পশ্চিমবঙ্গে সেটা 15ই এপ্রিল পালন করা হয়, কারণ ভারতে হিন্দু সম্প্রদায় তিথি পঞ্জিকা অনুসরণ করে থাকে। বাংলাদেশে আধুনিক বাংলা বর্ষ পঞ্জিকায় গেগরির পঞ্জিকা অনুসারে বাংলা একাডেমি কর্তৃক 14ই এপ্রিল বাংলা বছরের প্রথম দিন নির্দিষ্ট করা হয়, আর আমাদের এখানে 15ই এপ্রিল। বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় নিয়ে কিন্তু বিবাদ আছে। বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় নিয়ে দুটি গোত্র লক্ষ্য করা যায়। কেউ বলে ভোরের আলো ফোটার সাথে সাথে বাংলা বছরের শুরু হয়, তাই শুভেচ্ছা তখনই দিতে হবে। আবার অপরপক্ষ কেউ বলেন ইংরেজি পঞ্জিকার ন্যায় রাত 12টার পরেই পয়লা বৈশাখে শুভেচ্ছা বিনিময় করতে হয়। আসলে কোনটা সঠিক? ভোরের আলো ফোটার আগে কি আমাদের দেশে নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে না? যেহেতু আধুনিক বাংলা পঞ্জিকা গেগরির পঞ্জিকা অনুসরণ করে, তাই সেই নিয়ম অনুযায়ী রাত 12টার পরেই আমাদের নতুন বছর শুরু হয়ে যায়। তাই আমাদের দেশে আমরা রাত 12টার পরেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে পারি। বাংলা নববর্ষের ইতিহাস থেকে বর্ষ বর্ণনের যে রীতিনীতি সেটা আমরা কিভাবে পালন করি একটু আমরা জেনে নিই। গ্রামীণ রীতিনীতি মধ্যে পড়ছে ভোর সকালে কৃষকেরা নতুন জামা গায়ে দিয়ে পরিবারের সাথে নানান পদের ভর্তা দিয়ে পান্তা ভাত, পিঠা, পুলি, মিষ্টি খেয়ে দিনটা সূচনা করে। তাছাড়া কয়েকটি গ্রাম মিলে বৈশাখী মেলার আয়োজন করত। সেখানে বিভিন্ন ব্যবসায়ীরাও তাদের পণ্য মেলায় উঠাতেন। কেউ মাছ, কেউ খেলনা, কেউ বা শাড়ি, চুড়ি, চুলের ফিতে। ধারণা করা হয় আমাদের ইলিশ মাছ খাবারের ঐতিহ্য এই মেলা থেকেই এসেছে। প্রতি বছর রমনার বটমূলে ছায়ানটের গানের অনুষ্ঠান থাকে। সূর্য ওঠার সাথে সাথে নতুন বছরের মঙ্গল কামনায় রমনার বটমূলে গানে গানে মুখরিত হয়ে ওঠে। সকলে মিলে একই সুরে গেয়ে ওঠে, এসো হে বৈশাখ এসো এসো। বাংলাদেশে কিন্তু খুব সুন্দরভাবে পালন হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা থেকে গ্রামীণ সংস্কৃতিকেই প্রাধান্য দিয়ে বিভিন্ন মুখোশ এবং মূর্তি বানিয়ে ঢাকার রাস্তায় শোভাযাত্রা করে বরণ করা হয় নতুন বছরকে। এই শোভাযাত্রায় অংশ নিতে পারে সকলেই। আরও কিছু নববর্ষের রীতিনীতি আপনাদের সাথে শেয়ার করি। সোনারগাঁয়ে ঈশা খায়ের আমলে বউ মেলা হতো। সেখানে স্থানীয় বটতলায় কুমারী নববধূ ও মায়েরা তাদের মনের ইচ্ছে পূরণে পুজো করত। যেমন পাঁঠা বলি দেওয়া হতো আগে, তবে এখন শান্তির বার্তা আসায় তারা দেবীর কাছে কবুতর বা পায়রা উড়িয়ে দেওয়া হয়। এছাড়াও সোনারগাঁয়ে ঘোড়া মেলারও প্রচলন ছিল। লোকমুখে প্রচলিত আছে যে আগে যামিনী সাধন নামের এক ব্যক্তি নববর্ষের দিন ঘোড়ায় চড়ে সবাইকে প্রসাদ দিত। তার মৃত্যুর পর থেকেই সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানানো হয় এবং পরবর্তীতে এটিকে কেন্দ্র করে মেলার আয়োজন হয়। আগে মাটির ঘোড়া রাখা হতো, এরপর থেকে মেলায় নাগরদোল্লা, চরকা, ঘোড়ার গাড়ি, চুরড়ি, দোলনা ইত্যাদি রাখা। শেষ করার আগে আমার বন্ধুদেরকে আমি আবার বাংলা বছর 1433 বঙ্গাব্দের 14ই এপ্রিল 2026 আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর 1433 আপনার এবং আপনার পরিবারের জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। সকলের জীবনে নতুন সম্ভাবনার আলো নিয়ে আসুক এই বছর। পুরনো বছরের সমস্ত গ্লানি মুছে গিয়ে নতুন বছর ভরে উঠুক অনাবিল আনন্দে। আর এই পয়লা বৈশাখের এই আনন্দ ঘন দিনে অনেকেই হালখাতা, মঙ্গল শোভাযাত্রা এবং সংস্কৃতির মেলবন্ধনে মেতে ওঠে। এরপরে আবার আসছে আর একটা সুন্দর একটা পবিত্র দিন, অক্ষয় তৃতীয়া। আমি তার উপরেও ভিডিও দেব, চোখ রাখুন আমার চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। শুভ নববর্ষ, সকলের শুভ হোক।